হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। শুরু করতে চলেছি আজকের গল্প, শ্রদ্ধেয় শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের গোল দিঘিতে হর্ষবর্ধন। কানা গলি থেকে বার হতেই হোঁচট খেলাম। পায়ের ওপর দিয়েই চোটটা গেল। ঠায় ঠায় বেঁচেছি, প্রায় অধঃপতনের মুখে গিয়ে ঠেকেছিলাম। কলকাতায় কানাগুলি আছে এটাই শুধু জানা ছিল। তার পাশে এখন যে ফের খোঁড়া রাস্তাটাও দেখা দিয়েছে তা কে জানতো। একেবারে মুখ থুবড়ে পড়ার মৌকা। কলকাতায় হাবা গলির অভাব নেই জানি। মার্কেস স্কোয়ারের মুখোমুখি যে বাসাটায় আমি থাকি তার সম্মুখের গলিটাই তো হাবা। এত হাওয়া যে বলবার নয়। সিলিং পাখাটা না চালালেও চলে যায়, কিন্তু হাবা হলেও বোবা নয় রাস্তাটা। মুহূর্তে মুহূর্তে অনেক রকমের হকার এমন বিচিত্র আর বিটকেল আওয়াজ হেঁকে যায় যে অমন হাওয়াদার গলি হলে কি হবে, তাদের হাঁক ডাকেই অস্থির। একটুও কান পাতা যায় না, চোখের পাতা বুঝবো কি। খোঁড়া রাস্তাটার গোড়ায় এসেই থমকে গিয়ে দেখি পাশের এক ভদ্রলোক অধোমুখে দাঁড়িয়ে। তার মুখে বিষণ্ণতার ছাপ। আমার পতন ও মূর্ছার প্রত্যাশা পূর্ণ না হওয়ায় তাকে দুঃখিত মনে হলো। ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, খুব বেঁচে গেছেন মশাই, কিন্তু আমি কিন্তু বাঁচিনি। বলে তিনি লাঠি দেখালেন আমাকে। সেখানে লাঠি ছিল না, প্লাস্টার বাঁধা ছিল। কদিন আগে পড়েছিলাম এখানেই, তিনি জানালেন। তাই তো দেখছি। আহা! সমবেদনায় আমি সহর্ষ। সারা কলকাতা জুড়েই এই দশা এখন। সিএমডিএ না কে, তাদের কীর্তি। রাস্তা গলি সব খুঁড়ে ফুঁড়ে একাকার। উল্টোডাঙায় গিয়ে দেখুন না একবার, সেখানকার সব মাটি উল্টে রেখেছে দেখবেন। এতদিনে নামের সঙ্গে মিলিয়ে দেখবার মতন হয়েছে বটে। আমি বলি, এটার দরকার ছিল। মাটি পরীক্ষা করছে সেখানকার, তলা দিয়ে পাতাল রেল চলবে কিনা। তিনি জানান, কলকাতা চারদিকেই মাটি পরীক্ষা চলছে এখন। কবে পাতাল রেল হবে কে জানে। এখন তো হাসপাতাল। হ্যাঁ, চারধারের মাটির পরীক্ষা আর শহরের ঠিক মাঝখানটিতে পরীক্ষা মাটি করার কারবার চালু হয়েছে এখন, বুঝছেন? আমার জবাবদিহি, মাঝখানটিতে আবার অন্যরকম হচ্ছে নাকি? তিনি জানতে চান। ওই পরীক্ষা মাটি করার কাজটা কোথায় হচ্ছে বললেন? ওই গোলদিঘির এলাকাতেই। কেন, আপনি জানেন না নাকি? বিশ্ববিদ্যালয়ের MA BA সব পণ্ড করার লণ্ডভণ্ড করার কথা বলছেন। বলতে না বলতে আর এক ধাক্কা খাই। এবার আর পায়ের দিকে হোঁচট খাওয়া নয়, একেবারে মাথায় মাথায়। এবারকার চোটটা মাথার ওপর দিয়ে যায়। ঘিলুর জায়গায় আমার যা কিছু গোবর ছিল না চলকে ওঠে এক চোটেই। উফ! হাত বোলাতে বোলাতে মাথা তুলে তাকাই, দেখি আর এক গোবর। আমার চোট খাওয়া মাথার বার হওয়া নয়, আমাদের গোবর্ধন। প্রকাণ্ড এক দেওয়াল ঘড়ি ঘাড়ে করে খোঁড়া রাস্তার কিনারা ধরে যাচ্ছে। হে কি কাণ্ড! আমি কই, এ আবার তোমার কি রকম দেওয়াল আহে? ঘড়ি দেখছেন না? তা তো দেখছি, কিন্তু ঘাড়ে কেন? আমি রাগত হই। এ কি অনাথ সৃষ্টি!
ঘড়ি দেখতে হয় জানেন না? জানবো না কেন, ঘড়ি ঘড়িই তো দেখতে হয়, তাও জানি। সময়ের কোনো দাম না থাকলেও সময়টা দেখা দরকার। ঘড়ির জন্য কাঁদে হয়তো কেউ কেউ, কিন্তু তাই বলে ঘড়িকে কেউ কাঁধে করে না, নাই দিয়ে মাথায় তোলে না তাকে। ঘড়ি তো ঘাড়ে করে ফেরার বস্তু নয়, হাতে পড়ে বেড়াবার। তুমিও ওই পেল্লায় ঘড়ি ঘাড়ে চাপিও না। বার হয়ে এতই যদি মুহুর্মুহু তোমার সময় দেখার দরকার, আর সবাই যা করে তেমনই একটা ছোটখাটো রিস্ট ওয়াচ হাতে বেঁধে বেড়াতে পারো না? গোবরা আমতা আমতা করে কি যেন জানায়, তার কথার মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। আমার সব রাগটা হর্ষবর্ধনের ওপর গিয়ে পড়ে। তোমার দাদাই বা কেমন, এত টাকা উপায় করছেন, একে ওকে তাকে বিলিয়ে দিচ্ছেন এত এত, আর ছোট ভাইটিকে একটা ভালো রিস্ট ওয়াচ কিনে দিতে পারছেন না। গোবরার কোনো জবাব নেই, গুমরোয় না মোটে, গুম হয়ে থাকে আমার কথায়। এরপরে রিস্ট ওয়াচ পরে বেড়াবে, বুঝেছ? যদি তোমার কবজিতে কোনো ঘা ফোড়া না থাকে, ফোড়া বা খোস পাচড়া, আর দাদার খোসামুত করে যদি না পাও তখন বলো আমায়। আপনি দেবেন নাকি কিনে? মুচকি হেসে সুধা এসে, না আমি কেন, কোথায় পাবো আমি? আমার তো এই একটি ঘড়ি দিয়েছে একজন, এই টাইনি। এ তো লেডিস ওয়াচ মশাই। হ্যাঁ তাই, আমার এক বোন তার জন্মদিনের উপহারে অনেকগুলো ফাউন্টেন পেন আর হাত ঘড়ি উপহার পেল কি না? মেয়েরা পায় ভাই, এই দুনিয়ায় আমাদের বরাতে শুধু ছাই পাস। মেয়েদের আপনি ছাই পাস বলছেন? সে ফোঁস করে ওঠে। কখন বললাম? আমি হতবাক। বললেন না ওই মেয়েরাই তো ছেলেদের বরাতে জুটে যায়? সে যাই হোক, আমি কই, আমার সেই বোন তার একটা আমায় উৎসুক করে দিয়েছে, সেই বৃষোৎসর্গের মতোই নাকি? সে অবাক হয়ে শুধোয়, কিন্তু সে তো জানি শুধু বৃষকেই উৎসর্গ করা হয়। এও প্রায় তাই না? আমি তো আর গরু নই তোমার মতন, বলতে গেলে একটা বৃষই, যদিও কোনো গায়ের ধারে কাছে যায় না, গানে ভয় খাই। কানের ভয় আছে তো? তাই নাকি? হ্যাঁ, তা যা বলছিলাম, জানিও আমায়। তোমার দাদাকে যদি কবজা করতে না পারো তো তোমার বৌদিকে বলে আমি না হয় একটা কবজি ঘড়ি তোমাকে বাগিয়ে দেব। আমার জবাবে গায়ে গুই করতে করতে সে নিজের পথ ধরে, ঘাড়ে ঘড়ি করে রাস্তার ধার ঘেঁষে এগোয়। মাথায় হাত বোলাতে বোলাতে কখন গোলদিঘির এলাকায় গিয়ে পড়েছি। মাথায় টক্করটা লাগার পর হয়তো আমার অবচেতনায় মনে হয়েছিল যে এখানে একটু হাওয়া লাগানো দরকার। গোলদিঘির চারধারে চক্কর মেরে হাওয়া খাই গে। মাথায় জলপট্টি লাগালেই ভালো হতো ব্যথা, কিন্তু কোথায় পাচ্ছি এখন? কার কাছে গিয়ে পট্টিবাজি করব? তাই জলের বিকল্পে হাওয়াই লাগানো যাক না হয়। জল হাওয়ার একটা হলেই আপাতত একটুখানি জুড়োবে। গোলদিঘির চারদিকে ভারী গোল, রোজকার মতোই। স্কোয়ারের বাইরে বিশ্ববিদ্যালয়ের এলাকায় ছেলেরা গোল পাকিয়েছে, আর ভেতরের আনাচে কানাচে পেনশন প্রাপ্ত পিলেরা, যত পিলে রুগীর দল, যারা পেটের পিলে নিয়ে ডাক্তারের পিলে বেঁচে রয়েছেন কোনো গতিকে। গোলদিঘিতে এলেই এখানকার ইয়া বড় বড় পাকা মাছের মতন একটা চোখা প্রশ্ন প্রায় ঘাই মেরে ভেসে ওঠে আমার মনের মাথায়। এহেন চৌকো দিঘির নামটা হঠাৎ গোল হতে গেল কি কারণে? এতদিন তার কোনো হদিশ পাইনি, কিন্তু আজ টক
চক্কর লেগে মাথার একটুখানি খোলতাই হতেই বুঝতে পারলাম এখন। চারধারে চক্কর খেতে খেতেই টের পেলাম যত চৌকস লোকের এবং বালকের তাবৎ গোলমালের চক্রান্ত যে এইখানেই। সেহেতুই চক্কর মারতে গিয়েই আর এক টক্কর খেলাম আবার, এবারও মাথায় মাথায়, তবে শ্রীমান গোবর্ধনের সঙ্গে নয় সম্প্রতি। মাথায় হাত বোলাতে বোলাতে হর্ষবর্ধন কন, ওহ, আপনি একেবারে ঘাড়ের ওপরে এসে পড়েছেন। আপনি? তাই তো দেখছি। আমিও হাত বোলাই আমার কপালে, চোট খাওয়া জায়গাতেই চোট লেগেছে আবার। আপনি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছেন জানবো কি করে? মোটেই দেখতে পাইনি। কাজকর্ম ফেলে আপনি এখানে, ভাবতেও পারা যায় না এমনটা। ছেলেরা সব সাঁতার কাটছে না, দেখছিলাম দাঁড়িয়ে। মেয়েরা কাটলে আরও দ্রষ্টব্য হতো। আমার অকাট্য কথা। তিনি বলেন, আসুন না, জামা কাপড় খুলে রেখে জাঙ্গিয়া পরে আমরাও ঝাঁপিয়ে পড়ি, চলুন। যা গরম পড়েছে না, খানিকটা সাঁতার কাটলে গা জুড়োবে। আপনার তো খালি গা জুড়োবে, আমার একেবারে জীবন। জীবন অর্থাৎ? জীবন জুড়োবে বলছিলাম, জীবন যন্ত্রণা সব কিছু নিয়ে। আমি তো সাঁতার জানি নে, হাবুডুবু খেতে হবে আমায়। জলে পড়লেই মার্বেলের মতো টুপ করে ডুবে যাব তক্ষুনি। তাই নাকি? সাঁতার জানেন না একদম? তিনি কন, তাহলে তো ভারী মুশকিল মশাই। মুশকিল তো বটেই, সেই কথাই তো ভাবতে ভাবতে আসছিলাম এতক্ষণ। আমি জানাই, কলকাতা উন্নয়ন কল্যাণে আমাদের রাস্তার মোড়টা খোঁড়া হয়েছে। এদিকে বর্ষা আসন্ন, এখন কেবল মোড়ে গেলেই হয়, তক্ষুনি আমায় মরতে হবে। সেই জন্যই ভাবছেন নাকি? ভাবো না, আমাদের অবশ্যম্ভাবী অধঃপতনের হেতু ভাবিত হব না? বলেন কি? কলকাতা তো ব্যাঙের প্রস্তাবনাতেই জল জমে যায়। রাস্তার এইসব খোঁড়াখানা খানিক বর্ষণে কানায় কানায় ভরে উঠবে। কোনখানি পথ আর কোথায় বিপদ তার কিছু ঠাউর পাবো না। তেমন তেমন একটা খানায় পড়লে খানা নয়, খাবি খেতে হবে। আমারও কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার কি হয়েছে, পড়লেই উঠে পড়বেন তক্ষুনি। পারলে তো, পড়লেই ডুবে যাব যে, সাঁতার কাটতে জানি নে তো। আর জানলেই বা কি তা কাটা যায়? কেউ সাঁতার কাটতে পারে সেখানে? জলে না পড়িলে কেহ শেখে না সাঁতার, তিনি আওড়ান। জানি, সব কিছুই তলিয়ে শিখতে হয়, তাও আমার জানা আছে। কিন্তু সাঁতারটা সম্ভবত তলিয়ে শেখার বস্তু নয়, ওপর ওপর শেখবার। জলের ওপর ভাসতে পারলেই শেখা যায়, তাই না? কে জানে, কিন্তু সে কথা আমি ভাবছি নে মশাই। তিনি হাঁক ছেড়ে জানান, আমার কি ইচ্ছে করে জানেন? কিন্তু তিনি পুনরুক্ত হবার আগেই আমার বাধা পড়েছে। আগের কথাটা মনে পড়ে উষ্মা জেগেছে আমার। যাই আপনার ইচ্ছে করুক না কেন, সর্বাগ্রে নিজে ছোট ভাইটিকে একটা হাত ঘড়ি কিনে দিতে ইচ্ছে করে না আপনার? ইয়া পেল্লায় একটা দেয়াল ঘড়ি ঘাড়ে করে ঘুরতে হচ্ছে তাকে সময় দেখবার জন্য। কিন্তু এটা কি দেখতে শুনতে ভালো? পরের মাথার পক্ষে হলো কি না সে কথা নাই বললাম। সময় দেখার জন্য কি করে? তিনি অবাক হন। তা না তো কি, দেখুন না আমার কপালটা কেমন ফুলেছে, আপনার জন্যই না। আমার জন্য? কখন, কোন সময়? গোবরার সময়, আমার দুঃসময়। আমি জানাই, ঘড়িটা ঘাড়ে নিয়ে সে ঘুরছিল রাস্তায়, আর আমার কপালে ছিল এই চোটটা। কি বলবো আর। ঘড়ি ঘাড়ে নিয়ে ঘুরছে সে? ও
বুঝেছি। তিনি উদ্দীপ্ত হন। আমাদের ঠাকুরদার আমলের ঘড়িটা জানেন, কিছুদিন থেকে চলছিল না ঠিক। 2টোর সময় 4টে বাজতো, 7টার সময় 5টা। আজ সকালে ভোর 6টায় 12টা বাজাতে ঘুম ভেঙে তড়াক করে লাফিয়ে উঠেই গোবরাকে বলেছি, আজ ঘড়ির দোকানে গিয়ে সারিয়ে নিয়ে আয় এটাকে। তাই সে ঘড়িটা নিয়ে বেরিয়েছে বুঝি বিকেলে। আপনি বলুন না, এটা কি কোনো ঘড়ির পক্ষে ভালো? ভোর 6টার সময় 12টা বাজানো, এতে করে ঘুমের হানি হয় না? ঘুমের এই অকাল মৃত্যু কি ভালো? না, মোটেই ভালো নয়। সন্ধে 6টার সময় আমার মাথার 12টা বাজানো আরো খারাপ। আমার এই রুমালটা নিন, ধরুন, গোলদিঘির জলে ভিজিয়ে কপালে সেঁটে লাগিয়ে দিন, সেরে যাবে এক্ষুনি। হর্ষবর্ধনের পট্টিবাজির পর আমি শুধাই, এবার আপনার ইচ্ছের কথাটা ব্যক্ত করুন, শোনা যাক। আপনি তো বাঞ্ছা কল্পতরু, অপরের বাঞ্ছা পূর্ণ করেন। আপনার বাঞ্ছাটা কি আবার? আমার ইচ্ছা করে আমি যদি বড়লোক হতুম না। শুনেই আমি চমকাই, আমার পিলে পর্যন্ত। আপনি তো বড়লোক আছেনই মশাই, আবার কি বড়লোক হবেন? মানে আরো বড়লোক। আর কি বড়লোক, এমন কি টাকা আছে আমার। এত পেয়েও এখনো আপনার টাকার জন্য খুঁতখুঁত। রাগ লাগে আমার। অভাব আছে এখনো? থাকবে না? আমার কথায় তিনি যেন আরো হতবাক। পৃথিবীতে জানা কি নিখুঁত, তারও কেবল খুঁতখুঁতুনি নেই, কোনো না কোনো খুঁতই নেই তার। আরো নিখুঁত হবার জো নেই। নিখুঁতকে আরো নিখুঁত করা যায় না, হতে পারে, তা হবার দায়ও নেই তার। যেমন কিনা সুন্দর, সুন্দর যে সে আরো বেশি সুন্দর হতে পারে কি, করাও যায় না তাকে আর। সুন্দর বুঝেন? সুন্দরের আমি কি বুঝি? আমার দীর্ঘশ্বাস পড়ে। হায়, সুন্দরকে বুঝতে গিয়ে সুন্দরবনের আপদ সংকুলতায় যে নাকি হারিয়ে গেছে, সুন্দরের সে কি কিনারা পাবে? সুন্দরের কি কিছু বোঝা যায় মশাই? তার রহস্য কে জানে, কে বোঝে? সুন্দর নিজেই একটা বোঝা, যার ঘাড়ে চাপে সে বেচারা বেঘুরে মারা পড়ে। তা নাই বুঝুন, নাই বুঝলেন, ক্ষতি নেই। বলছিলাম কি যে তারই কোনো খুঁত নেই, খুঁতখুঁতুনি নেই কোনো। সে আরো সুন্দর হতে চায় না, পারেও না। যা হয়েছে তাতেই খুশি, নিজের সৌন্দর্যে তৃপ্ত সে, আর সবার সঙ্গে সেও। কিন্তু বড়লোক আরো বড়লোক হতে চায়, হতে পারে। টাকার খুঁতখুঁতুনি কোনো দিনই কারো যায় না। জানি, তার কথায় সায় দিই আমি। শতপতি সহস্রপতি হতে চায়, সহস্রপতি হাজারে বেজার, লক্ষ্যভেদে উৎসুক। লক্ষ্যপতির লক্ষ্যভেদে সুখ নেই, সে ক্রোড় তটে পৌঁছতে উগ্রীব। ক্রোড়পতি পরের ক্রোড়ে। তা বেশ, আপনি যদি আরো বড়লোক হতেন, কি করতেন তাহলে? তাহলে এই গোলদিঘির মতন আরো 3টে বড় বড় পুকুর বানাতাম এই কলকাতায়, অনেকখানি জায়গা নিয়ে। 3টে? কিন্তু কি কারণে? লোকের চান করার জন্য, আবার কি? একটাতেই তো সবাই নাইতে পারে, 3টে কেন তবে? কিসের জন্য? তার একটা থাকবে গরম জলে ভর্তি, খুব গরম না, ঈষদ উষ্ণ, গা সওয়া গরম। আর একটা ঠান্ডা জলে ভরার, মানে যার যেমন পছন্দ, যেমনটা অভিরুচি, তার জন্য সেই রকমটাই। আর 3 নম্বরের পুকুরটা কিসে টইটুম্বুর হবে? রাবড়িতে নাকি? না,
সেটা আপনাদের মতো লোকের জন্যই, যারা জলকে ভয় খায়, সাঁতার জানে না, পুকুরে নামতে চায় না, তাদের জন্যই, তাই নাকি? তাতে কিন্তু এরকম সবাই থাকবে। ডাইভ খাওয়ার জন্য সিঁড়ি লাগানো, উঁচু পাটাতন খাটানো, এই রকমটাই। স্বচ্ছন্দে আপনি ডাইভ খেতে পারবেন, সবই একরকম। কেবল তাতে পুকুরটার কৈবল্য কাহিনী জানতে আমি কৌতূহলী হই। কি তাতে? কেবল তাতে কোনো জল টল থাকবে না, না গরম না ঠান্ডা। পুকুরটা হবে শুকনো খটখটে। শুনে আমার মাথায় চোট লাগে আবার তৃতীয়বার। সেই পুকুরে ডাইভ খেতে গিয়ে কৈবল্য দশা লাভের সম্ভাবনায় আমি মূর্ছা যাই এবার। ও বাবা, আরও চোট রয়েছে আমার কপালে। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর কলমে গোল দিঘিতে হর্ষবর্ধন। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।